আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। ক্লাসটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সকলেই আজকের ক্লাসটি দেখবা, তাহলে আজকের ক্লাসের সম্পূর্ণ আলোচনাটুকু তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো চলো শুরু করছি মূল আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম আমরা আজকে শিখব সমান্তর ধারা। তো শুরুতেই আমরা জানবো সমান্তর ধারা কি। তো দেখো, সমান্তর ধারা হচ্ছে কোন ধারার যে কোনো পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য প্রতি ক্ষেত্রে সমান হইলে তাকে আমরা বলি সমান্তর ধারা। তো চলো আমরা বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের একটা ধারা। এটা কোন ধারা? এটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নে উল্লেখিত কোন ধারা, এটাই হচ্ছে আমাদের সেই ধারা। এখন পরবর্তী অংশে কি বলা আছে দেখো, যে কোনো পদ। তাহলে আমাদের যে কোনো পদ কোনটা? আমরা এই ধারার ক্ষেত্রে দেখো যে কোনো পদ ধরে নিব 5। যে কোনো পদ ধরে নিব আমরা 5। এরপরে কি বলা আছে? পূর্ববর্তী পদ। পূর্ববর্তী পদ মানে হচ্ছে আগের পদ। কার আগের পদ প্রিয় শিক্ষার্থীরা? যে কোনো পদের আগের পদ। তাহলে আমরা যে কোনো পদ যেহেতু 5 কে ধরে নিয়েছি, তাহলে আমার আগের পদটা কত হবে? 2। তাহলে আমাদের কি কাজ করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য মানে বিয়োগফল। তো চলো আমরা নির্ণয় করি। তাহলে 5 বিয়োগ 2, আমাদের বিয়োগফল আসলো কত? 3। এখন আমার এই প্রথম দুইটা পদের ক্ষেত্রে এটা হলো। এখন আমি এই ধারার যে কোনো পদ নিব এই 8। তাহলে আমি এই ধারার ক্ষেত্রে যে কোনো পদ যদি আমি 8 নেই, তাহলে 8 এর পূর্ববর্তী পদ কত হবে? 5। তাহলে 8 থেকে 5 এর আমাদের অন্তর বের করতে হবে কত? 3। আবার আমরা যদি যে কোনো পদ 11 নেই, তাহলে এর পূর্ববর্তী পদ কত হবে? 8। তাহলে আমরা 11 থেকে 8 এর পার্থক্য বের করব। তাহলে আমরা এখানে প্রতি ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ধারার প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে সমান, তাই না? দেখো, প্রথমটার ক্ষেত্রেও 3, পরেরটাও 3, তারপরেরটাও 3। তাহলে এই ধারার প্রতি ক্ষেত্রে আমাদের পদের পার্থক্য সমান। তো এই কারণে আমরা এই ধারাকে কি ধারা বলবো? সমান্তর ধারা। তাহলে এরকম ভাবে যে ধারাই বলুক, আমরা যদি এরকম প্রতি ক্ষেত্রে পার্থক্য নির্ণয় করার পরে যদি দেখি আমাদের সবগুলি পার্থক্য একই, তাহলে আমরা তাকে সমান্তর ধারা বলবো। তাহলে আশা করি সমান্তর ধারাটা কি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমাদের পরবর্তী অংশে আমরা চলে যাই। পরবর্তী অংশটা হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। আচ্ছা, এই সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস আগে লাগবে। সেটি হচ্ছে প্রথম পদ আর সাধারণ অন্তর। এই দুইটা জিনিস আমরা আগে এখানে শিখে আসি। আমরা একটু আগে যে ধারাটা নিয়ে কথা বলছিলাম সেটা আমরা এখানে লিখবো। খেয়াল করো, এখানে আমরা একটু আগে যে ধারা নিয়ে কথা বলছিলাম সেটা লিখলাম। এখন দেখো তো, আমাদের এই ধারার ক্ষেত্রে প্রতি পদের পার্থক্য আমরা কি পেয়েছি? সমান পেয়েছি, তাই না? আমি আবারও যদি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য লিখি, দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য আমরা সমান পেয়েছি। যেহেতু প্রতি পদের পার্থক্য সমান, সেই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা পদ নিয়ে কাজ করতে পারবো। যেহেতু আমাদের প্রত্যেকটা পদের পার্থক্য সমান, সেই ক্ষেত্রে যে কোনো দুইটা পদ নিয়ে কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো। তো এই ক্ষেত্রে দেখো, আমরা প্রথম দুইটাকে যদি চিন্তা করি, তাহলে এইটা আমার যে কোনো পদ। তাহলে যে কোনো পদের পূর্ববর্তী পদ হচ্ছে আমার এইটা। তাহলে যেহেতু আমাদের এই পদটা শুরুতে আছে, এই জন্য এইটাকে আমরা বলবো প্রথম পদ। তাহলে আমরা কি বলবো? যেহেতু এই পদ দিয়ে আমার ধারাটা শুরু, বা এই পদটা যেহেতু আমার সর্বপ্রথমে আছে, এই জন্য এটাকে আমরা বলছি
প্রথম পদ, আর এই প্রথম পদটাকে আমরা এখানে সর্বোপরি এ দ্বারা প্রকাশ করে থাকি। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, সাধারণ অন্তর জিনিসটা কি? এই যে দেখো, তাহলে এইটা যদি আমার প্রথম পদ হয় তাহলে এইটা কি হবে প্রিয় শিক্ষার্থীরা? আমার দ্বিতীয় পদ হবে, তাই না? এইটা যদি আমার প্রথম পদ হয়, এইটা আমার কি হবে? দ্বিতীয় পদ। তাহলে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে আমরা এখানে একটা মান পাচ্ছি। দেখো, এই যে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করে আমরা এখানে একটা মান পাচ্ছি কি? 3। এটাই হচ্ছে আমার সাধারণ অন্তর। অর্থাৎ এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করে আমরা যে মান পাবো, এটাই হবে আমার সাধারণ অন্তর, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমার এই যে শুরুতে যে পদ থাকবে সেটা আমার প্রথম পদ, আর দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করে আমরা যে বিয়োগফলটা পাবো সেটা হবে আমার সাধারণ অন্তর। আচ্ছা, তো যেহেতু আমরা এখন এখানে সমান্তরাল ধারার সাধারণ পদ নির্ণয় করব, এই ক্ষেত্রে আমার এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক সমান্তরাল ধারা চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি একটা কাল্পনিক সমান্তরাল ধারা চিন্তা করি, তাহলে সেই সমান্তরাল ধারার হচ্ছে আমার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। যেহেতু আমার সমান্তরাল ধারাটা কাল্পনিক, আমরা যেটা মনে মনে ধরে নিয়েছি, তাহলে এই জন্য আমার এখানে একটা কথা লিখতে হবে, সেটা ধরি। যেহেতু আমরা আবার কল্পনা করে নিয়েছি যে আমাদের একটা সমান্তরাল ধারা আছে এবং সেই ধারার ক্ষেত্রে আমরা এগুলো লিখতেছি, সেটা বোঝা গেছে। তাহলে আমাদের ওই কাল্পনিক সমান্তরাল ধারার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর আমরা ডি পেয়েছি। আচ্ছা, এখন আমার প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে, আমাকে বললো দ্বিতীয় পদটা কত। আমাকে বললো এই দ্বিতীয় পদ কত। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমি এই 5 বিয়োগ 3 অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, 5 বিয়োগ 2, আমি তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে আমি এখানে পেলাম কত? 3। এটাকে আমি কি বলতেছি? সাধারণ অন্তর। এখন দেখো তো, আমি এই প্রথম পদের সঙ্গে যদি আমি এই প্রাপ্ত ফলাফলটাকে যোগ করি তাহলে পেয়ে আসে 2 এর সাথে আমি প্রাপ্ত ফলাফল, তাহলে আমার 2 প্রথম পদ না, এর সাথে প্রাপ্ত ফলাফল যোগ করলে দেখো 5। তাহলে এই 5টা আমার কোন পদ? দ্বিতীয় পদ। তাহলে আমি যদি সাধারণ অন্তরের সঙ্গে এই সাধারণ অন্তরের সাথে যদি আমি প্রথম পদটা যোগ করি তাহলে কিন্তু আমি দ্বিতীয় পদ পাচ্ছি। তাহলে আমার এই ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর কত? 3, তাই না? এই ধারার ক্ষেত্রে আমার সাধারণ অন্তর কত? 3। তাহলে এই জন্য 3 আর আমার প্রথম পদ কত? 2, এই জন্য আমি এখানে 2। তাহলে আমি সাধারণ অন্তর আর প্রথম পদ যোগ করে আমি এখানে দ্বিতীয় পদ পাচ্ছি। আর এই আমার এই কাল্পনিক ধারার ক্ষেত্রে আমার সাধারণ অন্তর কত? d আর প্রথম পদ কত? a। তাহলে আমি যদি এখন এখানে a প্লাস d লিখি তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে দ্বিতীয় পদ পাচ্ছি, এখানে যেটা আমরা দেখলাম। এখন দেখো তো, আমি এইখানে দ্বিতীয় পদ পেয়েছি, এইটার সাথে আমি যদি আবারও এই যে প্রাপ্ত সাধারণ অন্তরটাকে যোগ করি তাহলে এটা আমার দ্বিতীয় পদ না? এই যে দেখো, আমার এই ধরতে দ্বিতীয় নম্বর পদে তো 5 আছে। এখন এই 5 এর সাথে, অর্থাৎ আমি এই দ্বিতীয় পদের সাথে যদি আমি আবারও এই সাধারণ অন্তরটাকে যোগ করি, আমার যোগফল আসছে 8। দেখো তো, এই 8টা কিন্তু আমার তৃতীয় পদ, তৃতীয় নম্বর পদ না? তাহলে আমি আমার এই কাল্পনিক ধারার ক্ষেত্রে আমি যদি এখানে তৃতীয় পদ বের করতে চাই তাহলে আমার কত? তাহলে আমি a প্লাস d এর সঙ্গে একটা d যোগ করে দেব না? দেখো, আমি তো এখানে এই প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করে তো দ্বিতীয় পদ পাইলাম। এখন আমি দ্বিতীয় পদের সাথে যদি আমি আবারও সাধারণ অন্তরটা যোগ করি তাহলে কি আমি তৃতীয় পদ পাচ্ছি? তাহলে আমার এখানে দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d, এইটার সাথে আমি যদি আরেকটা সাধারণ অন্তর d যোগ করি তাহলে আমি কি পাবো? তৃতীয় পদ পাবো। তার মানে আমি এখানে লিখতে পারবো a প্লাস d প্লাস d সমান সমান a প্লাস টুয়াইস d। তো আমি এই লাইনটা দুই লাইন না লিখে আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম a প্লাস টুয়াইস d। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমাকে বলে চতুর্থ পদ, দেখো তো, আমি এখানে তৃতীয় পদ কত পেয়েছি? এই। তাহলে এই তৃতীয় পদের সঙ্গে আমি আবারও যদি সাধারণ অন্তরটাকে যোগ করে দিই তাহলে আমি দেখো, প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করে দ্বিতীয় পদ পেলাম, দ্বিতীয় পদের সঙ্গে আবারও সাধারণ অন্তর যোগ করে তৃতীয় পদ পাচ্ছি। এখন আবার কি করব? তৃতীয় পদটার সঙ্গে সাধারণ অন্তর যোগ করে দিব, দিলে আমি এখানে যোগফল কত পাচ্ছি? 11।
11টা আবার আছে চতুর্থতম পদে দেখো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার তৃতীয় পদ কত, a প্লাস টুয়াইস ডি, তাই না? এইটার সঙ্গে আমি যদি এখানে আরেকটা 7 অন্তর ডি যোগ করে দেই তাহলে আমি চতুর্থ পদ পাবো, তাই না? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি আমি পাবো a প্লাস 3d। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম পদ পাচ্ছি a, দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ a প্লাস টুয়াইস d এবং চতুর্থ পদ a প্লাস 3d। আচ্ছা, এখানে দেখো আমরা বলা যাচ্ছে চতুর্থ পদ, তাহলে এখানে আবার আসলে a প্লাস 3d, আমার এখানে তো চতুর্থ মানে 4 কথাটা নাই, যেহেতু আমার চতুর্থ পদ, তাহলে আমার এখানে 4 এর একটা বিষয় আসতে হবে, তাই না? 4 এর বিষয়টা যদি আসে তাহলে আমরা এটাকে একটু ভাঙায় লিখবো। দেখো আমরা যদি এটাকে একটু ভাঙায় লিখি এরকম লিখতে পারবো না যে 4 মাইনাস 1 বাই d। ভালো করে খেয়াল করো, আমাদের তো চতুর্থ পদ, আমার এখানে তো 3 আছে, আমাদের 4 এর হিসাবটা নাই, তাহলে আমার যেহেতু চতুর্থ পদ বলে তাহলে আমার 4 এর একটা হিসাব এখানে থাকা লাগবে, 4 কথাটা উল্লেখ থাকতে হবে। তাহলে এখন দেখো তো আমি যদি এইভাবে লিখি a প্লাস 4 মাইনাস 1 ইনটু d, একই কথা না? এইটাও তাই এটাও তাই, তাহলে দেখো এখানে আমার এখন 4 আছে। তাহলে এইখানে আবার দেখো তৃতীয় পদ, তাহলে আমার এখানে কিন্তু 3 নাই, তাহলে আমার 3 আনতে হবে কিভাবে, a প্লাস 3 মাইনাস 1 ইনটু d। দেখো এখন দেখো তো এই কথাটা মানে কি উপরের কথাটা না? দ্বিতীয় পদের ক্ষেত্রেও দেখো আমি যদি লিখি যে a প্লাস 2 মাইনাস 1 ইনটু d, দেখো তাহলে আমার উপরের লাইনটা কিন্তু আসছে, তাহলে আমাদের দ্বিতীয় পদে এখানে আমার 2 আছে। প্রথম পদের ক্ষেত্রে যদি আমরা এখানে করতে চাই দেখো তাহলে আমার a প্লাস 1 মাইনাস 1 ইনটু d, তাহলে দেখো আমার কিন্তু প্রথম পদ a থাকছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় 50তম পদ কত, 50তম পদ কত এইটা যদি বলা হয় তাহলে আমরা কি করব, a প্লাস, তাহলে এখানে আমরা লিখব না যে a আমার 50তম পদ, তাহলে চতুর্থতম পদের ক্ষেত্রে যদি আমি a প্লাস 4 মাইনাস 1 ইনটু d লিখি তাহলে আমার 50তম পদের ক্ষেত্রে আমি কত লিখব, 50 মাইনাস 1 ইনটু d, তাহলে a প্লাস কত আসবে, 49d আসবে, এটা আসবে না 50তম পদ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এইটাকে আমি একটু মুছাই দিচ্ছি। এখন আমাকে বললো n তম পদ কত, আচ্ছা এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো n তম পদ কত, n তম পদ হচ্ছে, এখন দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, a প্লাস 2 মাইনাস 1 ইনটু d, তৃতীয় পদের ক্ষেত্রে কত পাচ্ছি, a প্লাস 3 মাইনাস 1 ইনটু d, চতুর্থ পদের ক্ষেত্রে কত পাচ্ছি, a প্লাস 4 মাইনাস 1 ইনটু d। আবার আমি যদি বলি 50তম পদ কত, তাহলে আমি কি পাচ্ছি, a প্লাস 50 মাইনাস 1 ইনটু d। এখন যদি আমরা বলি n তম পদ কত, তাহলে আমি এটা লিখতে পাবো না যে a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা পাবো, তাই না? তাহলে আমি n তম পদের ক্ষেত্রে কত পাবো, a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয় করার জন্য আমরা কোনটা সূত্রটা অ্যাপ্লাই করব, এইটা। দেখো এইটাই আমাদের দেখো এখানে অ্যাপ্লাই করা আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসটি যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর যদি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড সার্কেলের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।